হ্যাঁ স্যার, আপনি হ্যাঁ ভালো স্যার, আছেন? আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। পার্টিসিপেন্ট তো কম। ব্যাপার কি? হ্যাঁ স্যার। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ইয়েস স্যার। আজকের ক্লাস আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদের আজকের চ্যাপ্টার পড়াবো প্রথম অধ্যায়, যেগুলো আমাদের অ্যাসাইনমেন্টে যেগুলো দিয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকে। ওকে স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। দেখো, আমাদের আজকের পাঠ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম অধ্যায়। দেখো, এই চিত্রগুলো দ্বারা কি বোঝা যায়? ছবিগুলো থেকে আমরা কি বুঝতে পারি বলো তো দেখি। বোঝা যায়? এগুলো দ্বারা আমরা বুঝি কি? তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, তাই না? আমরা চিত্র হ্যাঁ দেখতে স্যার। অনেক নানান ধরনের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে, আমরা সেটা দেখলাম। আসো, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে প্রথম অধ্যায়ে 60টা লেসন আছে। 60টা লেসনের ভিতরে প্রথম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, সেটা দেখলাম না? দেখো, কি কি কাজে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি। মোবাইল ব্যাংকিং। বর্তমানে আমাদের মোবাইল ব্যাংকিং যে কোনো স্থান থেকে আমরা টাকা পাঠাতে পারি, আবার টাকা রিসিভ করতেও পারি। জন্য আমাদের অনেকগুলো সিস্টেম আছে, যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং আছে, পরে বিকাশ আছে, নগদ আছে, হুম হুম। এমক্যাশ আছে, নানান রকমের সিস্টেম আছে। এখান থেকে আমরা কি করতে পারি? টাকা পয়সা লেনদেন করতে পারি। এটা একটা আইসিটির ব্যবহার, বর্তমান যুগে একটা অন্যতম ব্যবহার, তাই না? এরপরে দেখো, টিকিট কাটা, বাস বা ট্রেনের টিকিট কাটি না আমরা? ইয়েস স্যার। টিকিট কাটি, সেই টিকিট কাটা যায়। তারপরে আমাদের বিভিন্ন শিক্ষা বোর্ডের যে মোবাইল, যে পরীক্ষার ফলাফল, এই হ্যাঁ। ফলাফলটা আমরা কিন্তু জানতে পারি পরীক্ষার মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে, তাই না? এই যে গত ইয়েস স্যার। তোমরা যখন এবছর তো এটি পরীক্ষা দিতে পারবা কিনা আল্লাহ জানে। আমরা ফাইভে যে রেজাল্ট গুলো দেখছি, তারপরে এসএসসি পরীক্ষার যে রেজাল্ট দেখি, সেগুলো বিভিন্ন বোর্ডের যে পরীক্ষা নেয়, তাও কিন্তু এই মোবাইলের মাধ্যমে জানা যায়, তাই না? হ্যাঁ। ইয়েস স্যার। এরপরে ট্রেনের বা অন্য যে কোনো গাড়ির, লঞ্চের বর্তমানে অনলাইনে সবকিছু টিকিট সংগ্রহ করা যায়। এটাও একটা তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে এটা সম্ভব হয়েছে। আমরা দেখবো, আরো দেখবো অনেক কিছুই সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে। দেখো, কিছু লেখা বোঝা যাচ্ছে না, এটা তো সাদা হয়ে গেছে, ব্যাপার কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী কিভাবে অনেক বেশি দক্ষ হয়ে ওঠে, আমরা তার কিছু উদাহরণ এখন দেখি। এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে মনে হয়। আচ্ছা, আগে একটা স্লাইড চলে গেছে, এটা সাদা হয়ে গেছে, তো এই জন্য দেখি নাই। ওখানে বলা হয়েছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে আমরা মনে করেছিলাম যে বেকার সমস্যা বেড়ে যাবে, তাই না? হ্যাঁ কারণ হ্যাঁ, কাজ বেকার কমে যাবে। সমস্যা, হ্যাঁ, বেকার সমস্যা কমে যাবে, কারণ লেবার, যদি মনে করো সকল কাজ যদি মেশিনের মাধ্যমে করা হয়, তাহলে আমাদের এই বেকার হয়ে যাবে। কিন্তু আজকে একটা জিনিস চিন্তা করে দেখো, এই কম্পিউটার, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেটকে কেন্দ্র করে কত ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এবং সেখানে কত লোক খাটছে। এবং দেখো, তোমার মোবাইলের এক্সেসরিজ ব্যাপার বেচার জন্য তুমি যদি তোমাদের জালকাঠিতে দেখো, এই আমতলাটা যাই দেখো, যে কতগুলো মোবাইলের দোকান, তাই না? এগুলো হ্যাঁ ইয়েস স্যার। কিসের জন্য হয়েছে? শুধু তথ্য যোগাযোগ প্রযুক্তি। এইভাবে নানান রকম ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে। এই যে দেখো, রোবট কাজ করতেছে, একসময় ভারী রোবটের মাধ্যমে ভারী ও বিপজ্জনক কাজ করানো যায়, যেটা মানুষের দ্বারা সম্ভব না। আমরা এই সেদিনকেও পেপারে পড়লাম যে ওই যে স্টিল মিল থেকে একজন লোক আহ, আহ, তার গায়ে ওই যে গলিত লোহা পরে সে মারা গেছে, কয়েকজন, ঠিক আছে, কয়েকজন মারা গেছে। এটা ভারী কাজ, কিন্তু এটা যদি লোহা বা সে যন্ত্রে করতে পারে, সেটা আমাদের জন্য ভালো না? হ্যাঁ, তাহলে ঝুঁকিমুক্ত। এরপরে দেখো, এই যে আমরা যে এটিএম মেশিন বা এই যে এই কর্মীদের উপস্থিতি, এখন তো ওই যে দেখো, তোমাদের এই যে আমাদের স্কুলে করা হয় নাই,
কিন্তু এই যে প্রভাব কাজে তুমি দেখবা যে ছাত্রদের জন্য ছাত্ররা যে স্কুলে ঢুকবে এন্টার করবে সেখানে কিন্তু ওই যে কার্ড আছে, কার্ড পাস করে তারপরে ঢোকা লাগে। তার মানে ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করা যায়। ঠিক এরকমের কর্মী বা যে কোনো প্রতিষ্ঠান কর্মীদের উপস্থিতি, তারপরে বেতন ভাতা হিসেব নিকেশ স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে করা যায় এবং ওই যে হাতের বা আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে উপস্থিতি নিশ্চিত করে, অন্য জনের ফিঙ্গারপ্রিন্ট মেলবে না। বুঝতে পারছো? এইভাবে কি করা যায় আমরা, এটা একটা তথ্য প্রযুক্তির ব্যবহার। এবার দেখো এটিএম এর মাধ্যমে নগদ অর্থ তোলা যায়, এটা তো ব্যাংক, এটা সবাই এখন হাতের নাগালে সবাই জানে। এরপরে দেখো তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বিষয় মনিটরিং করা যায়। দেখো একটা এই যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখো একটা কোম্পানি যদি মনে করো 100 রুমও থাকে, 100টা রুম থাকে, এক জায়গায় বসে দেখা যায় যে কে কোন রুমে বসে কাজ করছে না করে নাই, সিসিটিভি, তাই না? কে কি করে সব এক জায়গায় বসে মনিটরিং করা যায়। এরপরে দেখো কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্যযোগ্য প্রযুক্তি চ্যাপ্টার আর কি। এখানে দেখো শিল্প কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে কার্য সম্পাদন করছে, স্বয়ংক্রিয়। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আসলে সাধারণ মানুষ হাতে করতে পারে না, নিখুঁত হয় না, কিন্তু যন্ত্রের মাধ্যমে করলে অনেক নিখুঁতভাবে এটি করা সম্ভব হয়। ছবি একটা উপরে এসে গেছে, সমস্যা হয়। আমাদের আগে একটু বলে রাখি, এই কম্পিউটারটা আমারটার থেকে একটু আলাদা তো, বুঝছো? যার জন্য এখানে আসলেই অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, মানে আমি যেভাবে সাজাই নিয়ে আসি দিকে এখানে চেঞ্জ হয়ে যায়। আইসিটির কারণে যে সমস্ত কর্ম ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন। দেখো নতুন নতুন খাতে এই যে মোবাইল, এই দোকানটা দিকে তাকাই দেখো, একটা মোবাইলকে কেন্দ্র করে কত ভাবে মানুষ তার জীবিকা নির্বাহ করছে, তাই না? ঘরে বসে আয়ের সুযোগ, আমরা এখন ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই বিভিন্ন রকমের আয় করতে পারি। এটা আমাদের ইন্টারনেটের মাধ্যমেই সুযোগ হয়েছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই এটা আমাদের সম্ভব হয়েছে। ঘরে বসে আয় করা, নানান রকমের আয় আছে, তুমি ইউটিউবেও তুমি নানা রকমের আয় করতে পারো। দেখো এখানে ওয়েবসাইট উন্নয়ন, অনেকে এই যে একটা অ্যাড দেয় যে তোমাদের অ্যাপস তৈরি করার জন্য একটা অ্যাড দেয় যে অ্যাপস তৈরি করতে পারে ঘরে বসে, তাহলে এটা কিন্তু অ্যাপস তৈরি করলেও অনেক টাকা পাওয়া যায়। ওই ইউটিউবে যদি তোমার ভালো ভিডিও ছাড়া যায় তাহলে সেখান থেকেও তোমার কি করা যায়, ইনকাম করা সম্ভব হয়। তারপর দেখো তৃতীয় অধ্যায় আছে যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে আমাদের এই যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন কিন্তু যোগাযোগের মাধ্যম এতটা উন্নত ছিল না, তারপরেও মানুষ সংকেতের মাধ্যমে, রেডিও ছিল তখন একমাত্র যোগাযোগের মাধ্যম, সেটাও কিন্তু আইসিটিরই একটা উপাদান। তখনকার সময় ছিল শুধু কি রেডিও। ঠিক আছে, এই মুক্তিযুদ্ধের সময় এরা কিভাবে একজনের থেকে আরেকজনের তথ্য পাইছে, এই 13ই আগস্ট পর্যন্ত পঙ্কজ মল্লিক শুনিয়েছিল আঘাত হানার সংকেতের মাধ্যমে কি করছিল, বুঝতে পারছো? তারপরে গানের মাধ্যমে, ঠিক আছে, গানের মাধ্যমে তারা তাদেরকে মানে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করছে, আর এটা রেডিওর মাধ্যমে তারা সব শুনতে পাইছে। তারপরে দেখো যোগাযোগের মাধ্যম কি, এটা হচ্ছে কতগুলো মাধ্যম আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। ইশারা আছে, লিখন আছে, কথা বলন আছে, তারপরে যন্ত্রের মাধ্যমে আছে। তোমরা তো এখন তো সহজে একজনের কাছ থেকে আরেকজনের তথ্য পৌঁছাইতে পারো, মোবাইলে কথা বলতে পারো। আমি দেখেছি আজ থেকে বেশি দূরে না, এই সিস্টেমটা কিন্তু বেশি দূরে ছিল না, 2000-এর শুরুতে বা তার কিছু পরেই দেখা গেছে যে টেলিগ্রাম করে একজনের আরেকজনের খবর পৌঁছানো লাগতো। হ্যাঁ, টেলিগ্রামটা ছিল সবচেয়ে দ্রুত যোগাযোগ করার মাধ্যম তখন, টেলিগ্রাম। ঠিক আছে, টেলিফোনও এতটা উন্নত ছিল না, টেলিগ্রামটাই ছিল সবচেয়ে দ্রুত যোগাযোগ করার মাধ্যম। ঠিক আছে, কিন্তু এখন দেখো এখন কত দ্রুত যোগাযোগ করার কত মাধ্যম আসছে। আচ্ছা, এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়। আচ্ছা, এটা দেখলাম যোগাযোগ। আচ্ছা, যোগাযোগ কয় প্রকার আছে? আমরা যে যোগাযোগ করি তোমাদের সাথে এখন, এইটা কিন্তু এই যে কথা বলতেছি
এটাও এক ধরনের যোগাযোগ। এটা কিন্তু দ্বিমুখী, দুইমুখী আছে আর একমুখী আছে, তাই না? দ্বিমুখী হচ্ছে এই যে তোমাদের সাথে আমরা এখন কথা বলতেছি, মোবাইলে কথা বলো, হ্যাঁ, ভিডিওর মাধ্যমে কথা বলো। এই আবি আব্দুল্লাহ, তুমি ডাক দাও, ডাক দিও না, মুছে ফেলো, ডাক দিও না, তোমার মোবাইল ও থেকে স্যার দূরে আমি থাকো। বুঝি এমনি ট্রাই করছিলাম। হ্যাঁ, মোবাইল থেকে দূরে থাকো। আচ্ছা, ওকে। এই একমুখী আর দুইমুখী। দুইমুখী হচ্ছে এই যে আমরা এখন তোমাদের সামনে কথোপকথন করছি, এটাই দুইমুখী। আর একমুখী আমরা রেডিও কিংবা টেলিভিশনে যে কথাগুলো শুনি, শুধু খবরের কাগজ, এগুলো একমুখী, আমরা কোনো রিয়েক্ট করতে পারি না। তুমি টিভির সামনে বসে কোনো রিয়েক্ট করতে পারবা? তোমার কথা বলতে পারবা না স্যার। টিভির সাথে? পারো না। কিন্তু আমরা যে এখন যে আমি কথা বলতেছি, তোমরা রেসপন্স করতে পারতেছো, আমি তোমাকে Yes, জিজ্ঞেস sir. করলে প্রশ্ন উত্তর দিতে পারতেছো, আমার সাথে সরাসরি কথা বলতে পারতেছো। এইটা হচ্ছে দ্বিমুখী। এই যে একমুখী হচ্ছে রেডিও শোনা, টেলিভিশন দেখা, তারপরে পত্রিকা পড়া, এগুলো হচ্ছে একমুখী। আর দ্বিমুখী যোগাযোগ হচ্ছে এই যে মোবাইল, বর্তমান যুগে মোবাইল আছে, তারপরে তোমার এই যে গুগলের সাহায্যে যে আমরা বিভিন্ন কথোপকথন করি, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে ইমেল করি, ঠিক আছে? ইমেলটাও এই যে সামিউল হাসান, ডাক দিচ্ছ একটা, মুছে ফেলো। ইমেল করে আমরা তথ্য যোগাযোগ করতে পারি। এটা একটা ইমেল করলে আবার বর্তমানে চ্যাটিং আছে, এগুলো করতে পারি। তারপরে তোমার তোমরা অনেকেই দাগ দাও, বুঝো না কেন? এটা যে এটা দাগ করে এখানে, একটু খেয়াল করো, দাগ দিও না। এই তোমাদের মোবাইল দূরে রেখে তারপরে তোমার কথা শোনো, মোবাইলটা টাচ করো না। আচ্ছা, আমরা যে এখন মেসেঞ্জারের মাধ্যমে, ইমের মাধ্যমে, হ্যাঁ, ভাইবারের মাধ্যমে যে কথোপকথন করতেছি, এটা কিন্তু দ্বিমুখী, তাই না? আচ্ছা, এরপরে আসো, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন করছে এই যোগাযোগ প্রযুক্তি। তুমি যদি এখন দেখো যে অনলাইন বাণিজ্য, অনলাইন দেখো, এই যে দারাজ অ্যাপ আছে, এই আছে, এই নানান রকমের যে অ্যাপস গুলো আছে, ব্যবসা ক্ষেত্রে আমাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে। আমরা ইচ্ছে করলে অনলাইনে যে জিনিসটা তুমি হাতের কাছে পাবা না, সেইটাই তোমার অনলাইনে পাওয়া যায়, তাই না? Yes. যেটা হাতে নাই তোমার, কিন্তু অনলাইনে তুমি সেটা দেখবা, পাওয়া যাবে। কিন্তু জালকাঠিতে খুঁজে পাবা না, কিন্তু অনলাইনে পাওয়া যাবে। এটা একটা সুবিধা। তো এটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো কি কি আছে এখানে, আমরা কিছু দেখি। চিত্রটা কোথায় চলে গেল, দেখি না তো। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা, মোবাইল ফোন উন্নত যোগাযোগ ব্যবস্থার একটা মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। এরপরে আছে ফ্যাক্স, এইটা একটা সরে যাওয়ার কথা, দেখছে? এই যে মোবাইল ফোনের পরে ফ্যাক্স আসছে, ফ্যাক্সটা পরে মোবাইল ফোনটা চলে যাবে, কিন্তু এখানে যাচ্ছে না, একটার উপর একটা লেখা পড়ে গেছে, দেখছে? জিনিসটাই তো ঝামেলা এখানে আসে। ইমেইল, আমরা ইমেইল করতে পারি। তারপরে ইন্টারনেট, এরপরে আচ্ছা, এরপরে আসো বিপণন। বিপণনটা কি? দেখো, বাজার কেমন যাবে, এই যে আমরা যে করতেছি বর্তমান যুগে, অনেক সময় দেখা যায় শেয়ার বাজার, হ্যাঁ, বা অন্যান্য যে আপডেট যে তথ্যগুলো আমরা পাই, আমরা অংশগ্রহণ করতে পারি, ঠিক আছে? এগুলো হচ্ছে বাজার বিশ্লেষণ করা, যে দৈনন্দিন যে আমরা খবরগুলো শুনতে পাই, এগুলো হচ্ছে বিপণন। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তথ্য সংগ্রহ। তারপরে স্যার কথা বাজে, হ্যাঁ, কথা বাজে বাজে, নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা করে মাঝে মাঝে। আর আগে স্যারে তো অনেকক্ষণ নেটওয়ার্কের কারণে ক্লাস করতেই পারে না, আমরা তো পারি, বুঝছো? ইন্টারনেট, এটা তো গেল, আগে দেখছি আমরা না? ইনস্টাগ্রাম, বাজার বিশ্লেষণ সম্পর্কে তথ্য সংগ্রহ, প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি, সরবরাহ করতে পারি, এগুলোই সব বিপণনের অংশ, ঠিক আছে? তারপরে প্রচার প্রচারণা, এগুলোই বিপণনের অংশ। এবার আসো সরকারি কর্মকাণ্ড। এই যে এখন আসো আমাদের কর্মকাণ্ড, সরকারি কর্মকাণ্ডে
আমরা যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি, কত ধরনের তথ্য। এই যে তোমাদেরকে আজকে যে ক্লাসটা নিচ্ছি এবং তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট যে দিছে, সেই অ্যাসাইনমেন্টটাও কিন্তু সরকারি কাজ আমরা করতেছি, তাই না? সরকারের অর্ডার, আমরা দেখ কোথায় বসে বললো আর আমরা সমগ্র বাংলাদেশ সবাই একযোগে কাজ করতে পারি। আবার আমরা স্কুল থেকে তোমাদের একটা তথ্য দিয়ে দিলাম, সবাই একযোগে সেটা দেখতে পাইলাম, তাই না? এটাই আমরা যে সরকারি কাজে অংশগ্রহণ করি সেইগুলা। যেমন সরকারের জাতীয় ওয়েব পোর্টাল, এখান থেকে আমরা তথ্য, অনেকগুলো পোর্টাল আছে, সরকারি অনেকগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে? যেমন তোমাদের বই, তোমরা যে বইগুলো ডাউনলোড করো, আবার যে তোমাদের যে আমাদের অধিদপ্তর, প্রাইমারি শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সরকারের যত মন্ত্রণালয় আছে সকল অধিদপ্তর আছে, সেখানে ঢুকে আমরা নানান রকমের জিনিস জানতে পারি। এই যে কৃষি অধিদপ্তর আছে, সেখানে কৃষি তথ্য জানতে পারি। এগুলো হচ্ছে সরকারি কাজে, এটা সব এখন সবকিছু ইন্টারনেটের মাধ্যমে হয়ে গেছে। এবং বিশ্বের বিভিন্ন দেশে যে কৃষি কতটা উন্নত হচ্ছে সে সম্পর্কেও আমরা, এই যে দেখো বাংলাদেশের 3 জন ব্যক্তিকে আমি খুব পছন্দ করি, তাদের ভিতরে একজন হচ্ছে শায়েখ সিরাজ। উনি কৃষির জন্য অনেক সহায়তা করে, বিদেশের প্রযুক্তিগুলো আমাদের দেশে দেখানোর ফলে আমরা, আমাদের দেশে যে উদ্যোক্তা আছে, কৃষি উদ্যোক্তা আছে, তারা কিন্তু এই দেশে চাষ করে। যেমন ধরো বাংলাদেশে কিছু বিদেশি ফল আছে, স্ট্রবেরি আছে, ড্রাগন ফল আছে, হ্যাঁ, এগুলো কিন্তু এই বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন সংবাদ মাধ্যম বা এই যোগাযোগ মাধ্যমে আমরা থেকে সেখানে জানতে পারছি, যার কারণে দেশের মানুষ এইসব ফল চাষাবাদ করতে পারতেছে। এরপরে আছে চুয়াডাঙ্গার একজন এই কৃষি সম্প্রসারণ অফিসার, তার নাম হচ্ছে তালহা জুবায়ের। উনিও কিন্তু একদম ঘরে ঘরে, যে আমার একটা চ্যানেল আছে কৃষি বায়োস্কোপ, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে কৃষি বায়োস্কোপ, উনি ওইটা থেকে কৃষকদেরকে মনে করো উদ্বুদ্ধ করে থাকে। মানে একটা ওই যে বায়োস্কোপের মাধ্যমে, হ্যাঁ, এই যে ভিডিওর মাধ্যমে কৃষকদের দেখায় যে কি সমস্যা, কি উন্নতি অবনতি সবকিছু দেখায়, ঠিক আছে? তো এটা কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। তারপরে দেখো নিয়োগ বিজ্ঞপ্তি, দরপত্র বিজ্ঞপ্তি, হ্যাঁ, তারপরে প্রতিটি দপ্তরের নোটিশ, বিভিন্ন দিক নির্দেশনা যেটা আমরা পাই সেই অনুযায়ী কাজ করি, ঠিক আছে? বিভিন্ন নিয়ম কানুন, এগুলো আমরা জানতে পারি সরকারের বিভিন্ন তথ্য মাধ্যমে। এরপর দেখো আইন ও নীতিমালা প্রণয়ন কিংবা সংশোধনের জন্য জনগণের মতামতের প্রতিফলন, সেটাও কিন্তু এই আইসিটির মাধ্যমেই সম্ভব হয়। সরকারের ভালো মন্দ সবকিছু সমালোচনা করতে পারে, ঠিক আছে? সমালোচনা করতে পারে, ভালো বলতে পারে, সবই করতে পারে। বিশেষ বিশেষ দিবস ঘটনা সম্পর্কে প্রচার, হ্যাঁ, এই যে মনে করো শিশুদের যে জাতীয় টিকা দিবসে টিকা খাওয়ানো হবে, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, এগুলো কিন্তু জানানো হয় এই ইসের মাধ্যমে, আইসিটির মাধ্যমেই। দেখো গোড়ায় সরকারি সেবা, সরকারি সেবা আমাদের হাতের নাগালে এসে গেছে, একদম ঘরে ঘরে। এই যে বন্যার সময় কত সেবা করে, ঠিক আছে? এগুলো কিন্তু এই আইসিটির মাধ্যমে সম্ভব। এরপরে আছে ব্যবসায় সরকারি সেবা। দেখো লাস্ট সময় শেষ হয়ে আসছে, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি, আসছে সরকারি সেবা আমরা দেখতে পাইলাম। এরপরে আসো চিকিৎসা, আমাদের চিকিৎসায় আইসিটি। চিকিৎসা ক্ষেত্রে বলতে গেলে তো মনে করো আজকে তোমাদের সময় কম, তো এক একটা চ্যাপ্টার নিয়ে কথা বলতে গেলে এক ঘন্টা বেশি লাগে। এখন তোমাদের বিষয়টা বড় হয়ে গেছে, সময়টা কম হয়ে গেছে। যাই হোক, তারপরেও মূল তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য যেগুলো দাঁড় করানো যায় সেইভাবে একটু নিয়ে গেলাম। তোমাদের তো একটা প্রবন্ধ লিখতে হবে অ্যাসাইনমেন্ট, তাই না? এই যে এগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো নিয়ে তুমি একটা করতে পারো, একটা করে একটা প্রবন্ধ মতো লিখবা। রোগ নির্ণয় পদ্ধতি একাল সেকাল। দেখো আগে রোগ নির্ণয় পদ্ধতি ছিল কেমন, আর এখন আমাদের আগের যুগে কেমন ছিল আর এখন কেমন। দেখো চিকিৎসা পদ্ধতি অনেক পরিবর্তন হয়ে গেছে, এমনকি রোগ নির্ণয় করে মেশিনে, তাই না? ঠিক আছে। আমরা চিকিৎসা নিতে পারি, বিভিন্ন ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারি মোবাইলের মাধ্যমে, তাহলে এটাও কি? তারপরে টেলিমেডিসিন, এখানে আমাদের এসের মাধ্যমে মেডিসিনও দেওয়া যাবে, যেটা আগে বললাম যে চিকিৎসা নিতে পারি। এরপরে আসো ভিডিও আছে প্রতিরোধ, রোগ প্রতিরোধে পুরো দেশে এই কার্যক্রম একসাথে চালানো কিভাবে সম্ভব,
পরিকল্পিত আইসিটি ব্যবহার করা। এরপরে চিকিৎসা উল্লেখযোগ্য আবিষ্কার, দেখো এখানে কিছু আবিষ্কার দেওয়া আছে, এগুলো এই ওয়েবসাইট, এখান থেকে ঢুকে আমরা এই ওয়েবসাইটে থেকে নানা রকমের তথ্য জানতে পারি। এরপর আছে গবেষণা, এটি শেষ মনে হয়, গবেষণায় আইসিটি। হ্যাঁ, দেখো সভ্যতার প্রথমে মানুষ কিভাবে যোগাযোগ করছে আর এখন কি অবস্থা, গবেষণা করে মানুষ সবকিছু পরিবর্তন করে ফেলছে। যে প্রকৃতির সাথে সংগ্রাম করে বাঁচছে এক সময়, এরপরে হিংস্র পশুর সাথে সংগ্রাম করতে হয়েছে, তারপর মানুষ গুহায় বসবাস করছে কেন, এই ঝড় বৃষ্টি হিংস্র পশুর হাত থেকে বসবাস মানে বাঁচার জন্য। সমাজে এই বইগুলো আছে। গবেষণাতে আইসিটি সমূহ, দেখো সাহিত্যে গবেষণা, এরপরে আছে শিল্প গবেষণা, এরপরে আছে সামাজিক গবেষণা, গবেষণা, ছিল সবগুলো উড়ে গেছে। আজকে তো সময় শেষ হয়ে আসছে, স্যারেও আসছে, লেখায় সমস্যা। হ্যাঁ ওই একটু যায় না, এটাই ল্যাপটপের সমস্যা, বুঝছো? এটা একটা থেকে আরেকটা আসার পরে ল্যাপটপের ভার্সন চেঞ্জ হয়ে যায়, এই জন্য দেখা যায় না ভালো সবকিছু। কানাই কে ডাই আমার শারীরে দিন আসে না। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আর এই যে পাইছো তোমাদের এই অ্যাসাইনমেন্ট কি লিখতেছো সবাই? লেখা হয়েছে? কি বিষয় লিখতে হবে সেটা তো পাইছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর লেখাপড়া করো, বইটা অন্তত ভালো করে পড়বা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।